যখন ঘরে অত্যাচারিত হয়েছি কেউ তো আমাকে বাঁচাইতে আসে নাই। যখন আপনারা তো কিছু হলে ছেলেদেরকেই দোষ দেন। যে যা ইচ্ছা সে তা বলতে পারো, আমার এখন কিছু যায় আসে না। স্বামী স্ত্রীর মুখোমুখি অঝরে কাঁদলেন। দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতদিন যে ভিডিওগুলো দেখেছেন, কিন্তু আজকের ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কেনই বা তাদের ডিভোর্স হয়েছিল, কেনই বা ছাড়াছাড়ি হয়েছিল। বলছিলাম হ্যাঁ, আবুথ আদনান এবং সাবিকুন নাহারের কথা। মুখোমুখি লাইভে দুইজন অঝরে কাঁদছেন, কিন্তু কেন? তো চলুন বিস্তারিত ভিডিওটি দেখি, তারপরে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। মামলাটা হইলো কি নিয়ে আপনার? এটা নিয়ে হয়েছে যে মেয়েদের সাথে তোমরা এরকম কেন করতেছো। আচ্ছা, মানে তার পুরো ঘটনাটা কি দাঁড়াচ্ছে? যে বিয়েটা দিচ্ছে আবার মানে এক একজন চেঞ্জ করতেছে, মান্থলি চেঞ্জ করতেছে, মানে মেয়েটাকে এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে এরকম করতেছে। মানে একই মেয়ের একাধিকবার বিয়ে হচ্ছে তাদের মাধ্যমে। হ্যাঁ, বলতেছে ছেলেরাও বিবাহ করতে পারবে একাধিকবার, মেয়েরাও পারবে, মানবে না আরেক জায়গায় বিয়ে করবে, এটা কি কোনো কথা? আর ওই লোকরা আমার মনে হয় যারা বিয়ে করে তারা মনে হয় 1 থেকে 2 মাসের জন্য এরকম বলে বিয়ে করে, কিন্তু মেয়েদেরকে বলে না, ওদেরকে বলে। এবং তার জন্য তারা মোটা অঙ্কের পেও করে তাদেরকে, এবং তারা বলে কম বয়সী মেয়ে আছে এখানে, আপনারা বিয়ে করেন হালাল ভাবে, আমরা সবার সমাজের চোখে তুলে ধরবো যে এটা হালাল, কোনো সমস্যা হবে না। আপনি ওনাকে বিয়ে করেছিলেন, আপনি তো তখন এটা তো আপনার প্রথম বিয়ে। জি। এবং আপনি তার 7 নম্বর বউ হিসেবে আসলেন। আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক লেগেছিল যে আমি স্বাভাবিক করতেছি কাজটা? হ্যাঁ, কারণ আমি আল্লাহর পথে চলতেছি, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য ওদেরকে সাহায্য করতেছি, এটা তো আমার অনেক ভাগ্যের বিষয়। আমি এরকম মনে করছিলাম। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজের সাথে যুক্ত ছিলাম। আপনি বললেন আপনার শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন আপনি। জি, কারণ আমার সৎ বাবা যিনি ছিলেন, আমি ওনাকে সবসময় আমার বাবার চোখে দেখতাম এবং অনেক ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। ওনার যে 4 নম্বর বউ ছিল, ওর ঘরে আমার বয়সে একটা মেয়ে ছিল, কিন্তু ওই মেয়ে অনেক বড় অপবাদ দিছে তার নামে, যে সে তাকে ব্যাড টাচ করছে। ওই মেয়েকে, 4 নম্বর ঘরের মেয়েকে। তো আমি বলছি এটা তো কোনোভাবেই সম্ভব না, উনি তো আমার সাথে এরকম কখনোই করে নাই, কারণ আমাকে সবসময় মেয়ের চোখে দেখছে। তো ও হচ্ছে 2 মাস হইলো আসছে, এগুলো মিথ্যা কথা, এগুলো আমি বিশ্বাস করি না কারো কথা। পরে ওগুলো ওইখানে সমাপ্ত, ওই 4 নম্বর বউকে তালাক দিয়ে দেয়, এবং ওই মেয়ের যার সাথে বিয়ে হয় সেই মেয়ের সাথেও উনি তালাক করাই দেয়। তারপর ওনারা চলে যায় এখান থেকে। কয়েকদিন আগে 25 বছরের একটা মেয়েকে সে বিয়ে করে। তারপরে হচ্ছে আমি ওনাকে অত খারাপ দেখতাম না, কিন্তু আমার হাজবেন্ডের সাথে ঝামেলা হইলে উনি আমার গায়ে এসে হাত তুলতো। আমার সৎ বাবা। আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার ঝগড়া হচ্ছে, সেটা নিয়ে সে আসতো সব ঝামেলায়, সে এসে আপনার গায়ে হাত তুলতো? কিন্তু আমার মাও কিছু বলতে পারতো না। আমার মাকে বলো তুমি কিছু বলো, তোমাকে তালাক দিয়ে দিব আমি সাথে সাথে। এবং আমার হাজবেন্ড তখন চুপ থাকতো, যে কেন হাত তুলতেছে আমার বউয়ের গায়ে, কিছুই বলতো না সে। কিন্তু আমি তো আমার হাজবেন্ডের সংসার করি, আমি সে আমার গায়ে হাত তুললে আমি এটা সহ্য করব, কিন্তু আমার সৎ বাবা এসে হাত তুললে তো আমি এটা সহ্য করবো না। মানে আপনার হাজবেন্ড আপনাকে মারবে এবং এটা আপনার কাছে মনে হচ্ছে জায়েজ, এটা মারতেই পারে? হ্যাঁ। এটা আপনার কাছে বেআইনি মনে না, হচ্ছে? আমি যদি অন্যায় করি অবশ্যই আমাকে মারবে সে। আপনাকে কি অন্যায়ের কারণে মারতো? ওই যেগুলো জিজ্ঞেস করতাম, তোমার সাথে একটু রাগারাগি করতাম, এগুলো কেন হচ্ছে, কিসের জন্য করতেছো, তুমি এরকম কেন করতেছো। এবং ওনাকে গ্রাম থেকে ওনার বাবা মা বেরও করে দেয় এসব কারণের জন্য। আমি ভাবছি ওনারা যা বলছে আমাকে, আমি এগুলাই সঠিকভাবে নিছি। পরে আস্তে আস্তে আমি ওনাদের ভুল বুঝতে পারি, আর এইটা নিয়ে তর্ক করার কারণে সে আমার গায়ে হাত তুলতো এবং অনেক মানসিক চাপ দিত আমাকে। কিরকম মানসিক চাপ? একটা মেয়ে সতীন মানলেও তার মাথায় প্রচুর চাপ থাকে। সে যতই বলুক যে সতীন মানায় কষ্ট না, আমরা এভাবে বলি, কিন্তু এটা খুবই কষ্টদায়ক একটা জিনিস। আপনি মানুষকে বুঝাইছেন একসময়? হ্যাঁ, কিন্তু আমি তাদেরকে এটাও বুঝাইছি যে এটা একেবারেই সহজ না, এটা একটু কঠিন আছে। একটু কঠিন? একটু কঠিন বলতে যে মানায় নিতে পারে যার মতো। তো আপনার হাজবেন্ড আপনি দেখতেছেন আরেকজনের ঘরে যাচ্ছে, আরেকজনের ঘরে যাচ্ছে, আরেকজনের ঘরে যাচ্ছে, আপনার ভালো লাগতো? প্রতিদিন রাতেই কান্না করতাম আমি, কিন্তু আল্লাহর জন্য সবর করতাম যে আল্লাহ হয়তো আমার জন্য উত্তম প্রতিদান রাখছে এবং আমি জিহাদের সব পাচ্ছি। ওরা যেভাবে আমাকে হাদিস দ্বারা বুঝাইছে সেভাবে আমি বুঝছি। কি পাইছেন লাস্টে কিছুই পাই নাই, অপমান অপদস্থ ছাড়া। ডিভোর্স পাইছেন না? হ্যাঁ, তাও মুখে তালাক দেওয়ার পরেও সে আমার সাথে অবৈধভাবে ছিল। আমাকে বলছে উমরা থেকে আসার পর আমি সব ঠিক করে নেব। কিছুদিন আগে যে উমরা দেখলাম, উমরার ছবি ভিডিও দেখলাম, সব ঠিক করে নেবে। তো আমি ওনার সাথে, আমি ওনাকে ভালোবাসতাম অনেক, যেহেতু আমার ফার্স্ট হাজবেন্ড ছিল, অবশ্যই আমি তাকে ভালোবাসতাম। তো আমি ওনার কথা মতো আমাদের সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয় অবৈধভাবে। হ্যাঁ, অবৈধভাবে। তালাকের পরেও? হ্যাঁ, 5 বার। তো ওই সময় আমার পেটে বাচ্চা আসে। আপনি বুঝে বলেন? জি। আপনার সঙ্গে তালাকের পরেও উনি আবার আপনার সাথে ইন্টিমেট হয়েছে? হ্যাঁ, এবং সেই সময় আমার পেটে বাচ্চা আসে। এবং আমার বাবা এগুলো নিয়ে অনেক ঝামেলা করতো, আমার সাথে চিল্লাপাল্লা করতো। তো আমি মামির বাসায় বেড়াইতে আসছিলাম উত্তরাতে। কে চিল্লাপাল্লা করতো? আমার সৎ বাবা। কি নিয়ে চিল্লাপাল্লা করতো? কারণ আমি চাইতাম যেন আমার সংসার ঠিক হয়ে যায়, তালাক হয়েছে যে কোনো ভাবে তোমরা হাদিস দেওয়া হোক, এটা ঠিক করে নাও। কিন্তু উনি চাইতো কি যে না, তোমার বিয়ে আমরা অন্য একজনের সাথে দিব, এর সাথে দিব না। মানে লোক তার ঠিক করে রাখছে, কতক্ষণে মক্কার একটা লোকের সাথে বলে, কতক্ষণে এই লোকের সাথে। পরে আমি একদিন বলতেছি, মস্কারি করতেছি তাদের সাথে, যে এবার আমি বিয়ে করলে 5 লাখ টাকা কাবিন দিব।
কারণ 5 লাখ টাকা কাবিন দিলে 1 বছর সংসার করলে ওই টাকাটা আমি পাবো, তারপর আবার যাকে বিয়ে করবো ওইখানে আবার 5 লাখ টাকা কাবিন দেবো, এটা আমার একটা ব্যবসা হবে। তারপর আমার সৎ বাবা বলে হ্যাঁ এটাই তো বিজনেস, তুমি এবার বুঝছো কথা। মানে আমাদের সাথে মস্কারি করে ঠাট্টা করে বলছে, ওনারা এটা সিরিয়াস ভাবে নিয়ে এভাবে বলছে। তখন থেকে আমি বুঝছি ওনারা কিরকম মানুষ এবং কি পরিমাণে যে তারা তাদের বউদেরকে মারে, মানে একটা স্বাভাবিক পুরুষ সেরকম মারে না। ওয়াশরুমের ক্লিন করে যে ব্রাশ সেটা দিয়ে পর্যন্ত তার বউদের মুখে মারে, তারপর তার বড় চুপচাপ সহ্য করে আসে, কারণ যদি তালাক দেয় এখন, কারণ সব অসহায় মেয়েদেরকে তারা বিয়ে করে যেন কেউ কিছু না বলতে পারে। পরে আমি প্রেগনেন্ট হওয়ার পরে আমি ওনাকে জানাই যেরকম আমি প্রেগনেন্ট, বলে কি তুমি আবার চলে আসো। আমাকে কিন্তু বাসা থেকে বের করে দিছে, তখন ইন্টিমেট হওয়ার পরে আমাকে ঝামেলা করে বাসা থেকে বের করে দেওয়ার পর আমি আমার মামের বাসায় যাই থাকি। উনি জানতো যে আমার পৃথিবীতে কেউ নাই, বাবাও নেই বা বড় ভাইও নেই। তারপরে তারা বের করে দেওয়ার পরে আমি যখন বলি এরকম আমি প্রেগনেন্ট, তখন উনি বলে তুমি আসো, এখানে আসো, আমি সব ঠিক করে নেব। আমি ওর কথা বিশেষ করে আবার যাই, যাওয়ার পর ও ডক্টরের কাছে নেয়। ডক্টর বলে যে এত কম বয়সে ইমার্জেন্সি কিট খাওয়াতে পারবো না, এটা রিস্ক অনেক। তারপর আমি বললাম যে এটা যেহেতু রিস্ক, এটা আমি খাবো না, আমার শরীরে অনেক ক্ষতি হতে পারে। বলে কিছুই হবে না। তো উনি কিভাবে ওষুধ আনছে, আনার পর আমার বাবার যে বড় বউ, এখন ওনার ফুফাতো বোন, উনি আসে বলে ওষুধ খাও। আমি বলছি খাবো না, এবং ওই মহিলাও আমার উপর জোর জবরদস্তি করে, সবটা জানার পরও জোর জবরদস্তি করে। এবং আমার সৎ বাবা, বিল্ডিং এ সবাই জানে যে অবৈধভাবে বাচ্চা হয়েছে, কিন্তু কেউ কোনো কথা বলে না তখন। তারপরে সে ওষুধ খাওয়ায় এবং আমি বলছি যে সব ঠিক যেহেতু করে নিব, ওষুধ খেয়ে ফেলি। ওষুধ খাওয়ানোর পর আমার ব্লিডিং শুরু হওয়ার 3 দিন পরে সে কুষ্টিয়া যায়। ওখানে তার বড় স্ত্রী আছে, বাচ্চা হয়েছে। আমি ভাবছি বড় স্ত্রীর সাথে দেখা করতে গেছে, কিন্তু ওইখানে যায় সে 13 বছরে আরেকটা মেয়েকে বিয়ে করে। অথচ আমি এখানে জানিও না যে সে 13 বছরে আরেকটা মেয়েকে বিয়ে করছে। না, আপনি তো হাদিস জানেন, আপনাকে তো জানানোর দরকারও না। তারপর আসে যে বৌদি থেকে পরামর্শ করো, যেহেতু তোমার বুড়া পরামর্শ আর অনুমতি দুই জিনিস। পরামর্শ চাইলে করবে না, তার বুড়া তো জানে যে সে একাধিক বিবাহ করবে, এমন তো না যে জানাইলে তার বুড়া তাকে ছেড়ে চলে যাবে। আপনার এখন এত লাগবে কেন? আপনি তো নিজেই তো জেনে আরেক ঘরে বিয়ে করছেন। না, সে তো আমাকে কথা দিয়ে গেছিল যে সে সব ঠিক করে নিবে। সেটা না, আপনি এখন সে যদি 100টাও বিয়ে করে আপনার তো কিছু যায় আসে না, কারণ আপনি নিজেই তো একাধিক বিয়ের জেনে আসছেন। কিন্তু সে বিয়ে করবে, কিন্তু সে তো আমাকে কথা দিয়ে গেছে এবং তার 4টা কমপ্লিট হয়ে গেছিল, আর এখন আমাকে নিয়ে ঝামেলা হয়েছে। তার মানে সে আরেকটাই করতে পারবে বিয়ে। এখন তার তোমাকে বলা উচিত ছিল যে আমি এরকম অন্য একটা মেয়েকে বিয়ে করতেছি, তুমি তোমার রাস্তা দেখো। বা আমার সাথে এগুলো করার তো দরকার ছিল না, অবৈধভাবে আমার বাচ্চাও নষ্ট করছে, আমার শরীরের উপর প্রেশার গেছে, এগুলো তো তার দরকার ছিল না। তারপরে আমাকে তার যে আগের বুড়া চলে যায়, ওনাদের সাথে আমার কথা হয়। তারপর ওনাদের থেকে সব শুনলাম, শুনে তো আমি আরো অবাক। কি শুনলেন? ওনার বুড়া বললো যে ওনাকে নেশাও করে এবং ওরা খুবই খারাপ, খুবই বাজে, অনেক কথাই বলে তারা। এবং তাদের সাথে একজন চলতো লোক, ওদের সাথে ওই লোকটাই তার বউকে বিয়ে করছে, মানে এরকম সম্পর্কে মাখামাখি এরকম কিছুই। পর ওনারা অনেক কিছু বলার পর বললো যে তুমি যে মামলা করো, আমরা সাক্ষী দিব, আমরা তোমার পাশে আছি, ওদের দমন করতে হবে। কারণ সবাই এরকম ভাবে চুপচাপ হয়ে সরে যায়, ওরা শাস্তি পাচ্ছে না, ওরা যত দিন যাচ্ছে বাড়তেছে শুধু। এবং আমার মাও বলছিল যে ওরা নেশা করে, আমার সৎ বাবার মুখ থেকে স্মেল পাইতো। তো আমি বলছি বলে কি কথা বলতেছো তুমি, আমি তো সব কিছু পাই নাই। পরে উনি বলে যে ওনারা সবসময় কিছু একটা খাইতে থাকে যেন মুখ থেকে স্মেল না আসে, এবং নেশা করে তারা। এবং পরবর্তীতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তারা নেশা করে, এবং প্রতিদিন রাতে তারা বাহিরে যায়। তারা একটা গঠন তৈরি করছে, ওইখানে কিছু বিশেষ লোক থাকে, আমাকে কয়েকবার ছবি পাঠাইছিল। এবং তারা গোপনে ওইখানে কিসের মিটিং করে সেটা আমি জানি না। আমি আসলে জানি না আমি কি বলবো। আপনি যে কথাগুলো বলতেছেন প্রত্যেকটাই মাথায় বাজ পড়ার মতো এবং খুবই কন্ট্রোভার্সিয়াল কথা। আপনার গায়ে সে কতবার হাত তুলছে? 10 বারের বেশি তো হবেই। এবং আপনি মনে করছেন যে ঠিক আছে আমার স্বামী আমারে মারবে, এতে কোনো আইনে ঝামেলা নেই? না। আপনার হাজবেন্ডের 7 নম্বর বউ আপনি, এবং তারপর সে যখন একাধিক বিয়ে করতে গেছে তখন কি আপনার মনে হয়েছে যে সে আরো কেন করতেছে, এইটাতে ঝামেলা আছে? আসলে তখন তো আমরা 3 জন ছিলাম আমাকে নিয়ে, এবং 4 নাম্বার একটা ফাঁকা ছিল। তো উনি তো বলছে আমাকে, এমন ভাবে বললেন না মনে হচ্ছে পোস্ট ফাঁকা ছিল। তো উনি আমাকে বলে নিয়েছিল যে আমি সবসময় 4টা বউ রাখবো। হ্যাঁ। তো আমি বলছি সে যেহেতু বলছে সে তো বিয়ে করবে, অবশ্যই আমার অনেক কষ্ট লাগছে, তখন আমি অনেক কান্না করছি। ওই 4 নাম্বারটা পূরণ করার জন্য আপনাকে বাদ দিতে হয়েছে? তা আমার পরে একটা করছে, সেই ঘরে একটা মেয়ে হয়েছে, তারপরে আমাকে ছেড়ে দিয়ে মানে এই গত শুক্রবার আরেকটা বিয়ে করলো 13 বছরের মেয়েকে। এবং দাদা আজকে তার দুলাভাই সে এবং দুলাভাইয়ের বড় স্ত্রী সে বউকে আনতে গেছে। অথচ আমাকে সকালবেলা আমার সৎ বাবা, মানে আমার তো মিসক্যারেজ হয়েছে, পেটে ব্যথা, সেইভাবে মারছে, মারার পর বাসা থেকে বের করছে যে ওই বউকে এনে এই ঘরে উঠাবে, তুমি বের হয়ে যাও এই ঘর থেকে। বাহ, মানে রুম 4টা, 4 ঘরে 4 জন থাকবে, মানুষ বদল হইতে থাকবে। ফ্ল্যাট দিছে, ফ্ল্যাটে? হ্যাঁ, 4 জনকে 4টা ফ্ল্যাটে। হ্যাঁ, ওই আর কি, মানে শুধু মানুষ চেঞ্জ হবে কিন্তু ঘর 4টাই থাকবে। মানে ওইটা একটা কলোনি বলতে পারেন। কলোনি। কি একটা অদ্ভুত অবস্থা।
বাট আমি নিজেও অনেক বেশি উদ্গ্রীব ছিলাম ওনার সাথে একসময় কথা বলার জন্য, কথা বলেছি এবং হ্যাঁ আমাকে বলছে আপনি ওনাকে মেসেজ করছেন কথা বলার জন্য, তখন আমি ওনার সংসারে ছিলাম। Okay. আমি বলছিলাম সে অনেক ভালো, তার ভিডিও আমি দেখি, যাও। ওনার সাথে আমার অনেক জায়গায় অনেক দ্বিমত আসে, অধিকাংশ জায়গায় দ্বিমত আসে, কিন্তু উনি যে কথাগুলো বলছে এবং ওই কথাগুলো আর আপনার সঙ্গে ঘটে যাওয়া কথাটা মেলে না। একদমই না, তারা যা বলবে একটাও তাদের গোপনে যারা মানে যা ওদের আসল চেহারা যারা জানে, মানে ওদেরকে আর বউ বললো জানোয়ার বলে গালি দিল নাকি ওটা কম হয় ওর জন্য। মানুষকে এমনভাবে তারা বুঝাবে, মানুষের মাইন্ড সেটআপই চেঞ্জ করে ফেলবে তারা, কিন্তু তারা আসলে সেগুলো কিছুই করে না। মাদ্রাসা থেকে রান্না করে এবং সবার বাসায় খাবার যায়, আমাদের তা নিয়েও সমস্যা নাই, যেমন রাখে আমাদের কোনো কিছু নিয়ে সমস্যা মানে এটুকু বুঝেন, মাদ্রাসা মানে রান্না করে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায়, জি। তারপরে প্রত্যেক বাসায় ওয়াইফের ঘরে খাবার হ্যাঁ। বক্সে বক্সে যায়, হ্যাঁ ওই বাসায় রান্না হয় না। বাসায় রান্না হয় মাঝে মাঝে মেহমান আসলে, এবং যদি কোনো স্ত্রী খাইতে ইচ্ছা করে উনি এসব নিয়ে ঝামেলা করতো না। তারপর আমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা ছিল না। মানে আপনি তো খুব মহান, কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা নেই আপনার। না ড্রেস আপ, না থাকার জায়গা, না খাবার, কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছিল না ওনার সাথে। বাহ, এরকম মেয়ে আসছে বাংলাদেশে, খুশি হলাম। যাই না যে জামাই মারতেছে অসুবিধা নাই, জামাই বিয়ে করতেছে কোনো অসুবিধা নাই, জামাই বাইরে থেকে খাবার এনে দিতেছে, ঘরের খাবার না, কোনো অসুবিধা কারণ নেই। সব থেকে বড় যে কষ্টদায়ক জিনিস সেটাই তো আমি ভোগ করতেছি এখন, তো অন্য সব কষ্ট আমার কাছে কিছুই মনে হয় না। এবং আমি বলতে চাই যে যেসব নারীরা এখানে আসে এবং পুরুষদেরকে বিয়ে করে, ওরা এখানে আসা বন্ধ করে দিই, কারণ এখানে আসলে শুধু প্রতারিতই হবে, ওদের দিয়ে ব্যবসা করতেছে একটা। কিভাবে ব্যবসা করতেছে? ওই যে একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, ওদের প্ল্যান তো আমি বুঝছি, ওনারা না বুঝলেও যখন আসবে এমনভাবে বুঝাবে যে ওরাই সব, ওদের জন্য সব কিছু ওরা করে দিবে, কিন্তু পরে ওই মেয়েরা বুঝে যারা কত বড় নিকৃষ্ট মানুষ। আপনার বলা শেষ? আর কোনো কথা আছে আপনার যেটা বলতে চান আপনি? আমার লাস্ট মেসেজ এটাই ছিল, ওই মেয়েরা যেন ওদের পাল্লায় না পড়ে। আপনার অসুবিধা না থাকলে আমি ওনাকে ফোন দিতে চাই। আপনি যে অভিযোগগুলো করলেন সেই অভিযোগের বিপরীতে ওনার কি বলার আছে সেটা আমি শুনতে চাই। অবশ্যই। কি নাম? তামান্না। তামান্না। আমি তোমার কাটতে বলছি না কথা বলতে বলছি? আমি তোমার শুধু রেকর্ডটা করতে বলছি। হ্যাঁ ভিডিও কলে পাই নাই, অডিও কল দিয়ে দেখি পাই কিনা। আমি ভিডিও কল অডিও কল দুটোই দিলাম ওনাকে, আমি এখন পাইলাম না, তবে নিঃসন্দেহে ওনার যুক্তি থাকলে বা ওনার এটা নিয়ে কিছু বলার থাকলে উইল স্পিক। বোন যদি উনি কখনো কথা বলতে চায় সামনাসামনি, আপনি কি আসতে রাজি আছেন? জি অবশ্যই। ওকে ঠিক আছে। যাই হোক দর্শক, এখন সম্পূর্ণ বিষয়টি মিলে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।